আজ আমার চ্যানেলে আপনারা শুনবেন আমার গল্প পোলোর পরিজনেরা। পোলোর পরিজনেরা প্রথম প্রকাশিত হয়েছিল শারদিয়া সুক্তারায়। বর্তমানে এটি স্থান পেয়েছে আমার পত্রভারতী থেকে প্রকাশিত গ্রন্থ লেজে। শুনছেন পোলোর পরিজনেরা। এক আশ্চর্য অলৌকিক গল্প। সন্তান যখন খারাপ সঙ্গে পড়ে একটু একটু করে ভুল পথে এগিয়ে যায়, তখন মা তাকে সঠিক পথে নিয়ে আনার জন্য কঠোর পথ বেছে নেন। কিন্তু নারীর টান, যদি সেই নারীর টান অন্য রূপে এসে নিয়ে যায় তাকে সঠিক পথে। আজ আমরা শুনব এমনই এক মন কেমন করা ভূতের গল্প। আজকের নিবেদন দেবারতী মুখোপাধ্যায়ের কিশোর কাহিনী পোলোর পরিজনেরা। গল্পটি প্রথম প্রকাশ পায় শারদিয়া সুক্তারায়। বহু প্রশংসিত এই গল্প এখন গ্রন্থিত হয়েছে দেবারতী মুখোপাধ্যায়ের পত্রভারতী থেকে প্রকাশিত কিশোর গল্প সংকলন লেজে। শুনতে থাকুন গ্রাম বাংলার এক অলৌকিক কাহিনী পোলোর পরিজনেরা। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে পার্থ, বর্ষা, রৌনক, অধ্যায়, অভিক, দেবাঞ্জন ও শুভ্রকমল। শুরু হচ্ছে আজকের বিশেষ কাহিনী পোলোর পরিজনেরা। শুনতে থাকুন। তুই যা বলছিস ভেবে বলছিস তো? দাদু খবরের কাগজ থেকে মুখ তুলে হতবাক হয়ে তাকিয়েছিলেন। না মানে উত্তেজনার বশে এমন কিছু করিস না যাতে ছেলেটার ক্ষতি হয়। ক্ষতি যা হওয়ার তা হয়েই গেছে বাবা। তোমাকে তো আর সব কথা খুলে বলতে পারছি না। পোলোর মা বিদিশা বহুদিন পরে তার প্রিয় কাঁচা আম ফালি করে কেটে তাতে নুন লঙ্কা মাখাচ্ছিলেন। নতুন করে আর কি ক্ষতি হবে বলো তো? আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমরা যদি এখান থেকে মানুষ হতে পারি, পোলো কেন পারবে না? ভালো যে হওয়ার সে সব জায়গা থেকেই হবে বাবা। আমি তো এই মধুবন থেকেই জয়েন্টে 43 র্যাঙ্ক করেছিলাম, কল্যাণও ওদের বীরভূমের গ্রাম থেকেই। কি ক্ষতি হয়েছিল আমাদের? জীবনে সফল হইনি। সমস্যা সেখানে নয়, যুগ পাল্টেছে। এখন ক্যারিয়ারের ইঁদুর দৌড়ে বাজিমাত করাই সকলের পাখির চোখ। আর সবচেয়ে বড় কথা, পোলো সম্পূর্ণ অন্য পরিবেশে এতদিন ছিল। জ্ঞান হবার পর থেকেই লন্ডনে, তারপরে 6-7টা বছর কলকাতায়। আগাগোড়া ইংরেজি মাধ্যমের আন্তর্জাতিক স্কুলে পড়াশুনো করেছে। ক্লাস 7 একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে ভিত ভালো মতো তৈরি করতে হবে। আর এখনই যদি তুই ওকে ওর পুরো শিকড় থেকে উপড়ে নিয়ে এসে আমাদের এই গন্ড গ্রামে রেখে চলে যাস, সেটা কি? শিকড়? শহরের অত্যাধুনিক বারফাট্টাই দেখানো, স্মার্টফোনে ডুবে থাকা, সারা দিন ইন্টারনেটে বুঁদ হয়ে থেকে একটা ভার্চুয়াল দুনিয়ায় বাস করে স্বার্থপর তৈরি হওয়া, এটা শিকড়? দাদু চুপ করে রইলেন, কোনো কথা বললেন না। বিদিশা দ্রুত মাথা নাড়লেন। না বাবা, এটা পোলোর শিকড় নয়। আমরা ছোটবেলায় দুষ্টু ছিলাম, কিন্তু চিৎকার করে বাজে গালাগাল দিতাম না। বন্ধ ঘরে ঢুকে ইন্টারনেটের দুনিয়ায় ঘোরাফেরাও করতাম না। বৃষ্টি ভিজে আম কুড়োনো, শীতের নতুন আলু ক্ষেত থেকে তুলে সবাই মিলে মাঠে গোল হয়ে বসে খোসা ছাড়িয়ে নুন লঙ্কা দিয়ে পুড়িয়ে খাওয়া, বুড়ি বসন্ত, এইসব নিয়েই থাকতাম। আমি বলছি না যে যুগের সাথে তাল মেলানোটা খারাপ, কিন্তু বিশ্বাস করো, আমাদের ছেলেবেলাটা অনেক বেশি সুন্দর বাবা। আমি বা কল্যাণ দুজনেই এখন চাই পোলো শুধুমাত্র একজন ভালো মানুষ হোক। সফল ঝাঁ চকচকে কেরিয়ার ওসব কিচ্ছু চাই না। একজন ভালো সংবেদনশীল মানুষ হলেই আমরা ধন্য হয়ে যাব বাবা। তুমি আর প্লিজ না করো না। জীবনে একটা আঘাত আমি এমনিতেই পেয়ে গেছি, আরো একটা আঘাতের আগেই
সেটা শুধরে নিতে চাই। দাদু আর কিচ্ছু বললেন না, একটুক্ষণ চুপ করে থেকে বললেন, বেশ, তাই হবে। তোরা থাকতে পারবি তো? বিদিশার চোখ এবার ছলছল করে উঠল। প্রাণপণে নিজেকে সংবরণ করে আমের আচার বানানোতে মন দিলেন তিনি। পোলোর ভালোর জন্যই আমাদের পারতে হবে বাবা। এমনিতেই এখন আমি অস্ট্রেলিয়া চলে যাচ্ছি 6 মাসের জন্য। কল্যাণ অফিসের মাঝে ওকে একা সামলাতে পারবে না। পোলোর একটা পরিবার দরকার। আমাদের দুজনেরই যা কাজের চাপ, সেটা আমরা ওকে দিতে পারছি না। আরও ভুল করেছিলাম যা চেয়েছে তাই দিয়ে। নিজেদের সময় না দেওয়াটাকে এইভাবে ঘুষ দিয়ে ম্যানেজ করতে গিয়ে নিজেরাই ঠকে গেছি বাবা। পর্দার আড়াল থেকে গোটা কথোপকথনটা শুনছিল পোলো। শুনতে শুনতে রাগে প্রথমে ওর ফর্সা কান দুটো লাল হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এক ছুটতে গিয়ে মাকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করে, কিন্তু তারপর শেষের দিকে মায়ের দৃঢ় সিদ্ধান্ত শুনে গলার ভেতরটা যেন কি একটা দলা পাকিয়ে উঠল ওর। ঠোঁটটা কাঁপছিল তিরতির করে, নাকের পাটাটা ফুলে উঠছিল ঈষৎ। সত্যি মা ওকে এই জঘন্য জায়গায় রেখে চলে যাবে? এটাও সম্ভব? ওর কাছে কোনো স্মার্টফোন তো দূর, কোনো মোবাইলও থাকবে না, কম্পিউটার, ভিডিও গেমস, প্লে স্টেশন, কিচ্ছু না। বিবস্বান, রাজর্ষি, তপব্রত, ওদের সঙ্গে আর হ্যাং আউট করা হবে না। আর ওদের বন্ধুদের চ্যাটিং এর গ্রুপগুলো, সেখানেও পোলোর আর কোনো অস্তিত্ব থাকবে না। কি এমন করেছে ও যার জন্য ওকে এত বড় শাস্তি দেওয়া হচ্ছে? নিজের গালে আবার একটা ঠাস করে চড় মারতে ইচ্ছে হলো পোলোর। কেন সেদিনও আরো একটু সাবধান হয়নি? কেন ভুলে গিয়েছিল সেদিন মা অফিস থেকে তাড়াতাড়ি ফিরবে? কোনোই এর একটা আলতো খোঁচা পেয়ে ঘুরে দাঁড়ালো পোলো। ও সে গেও ভূত মেয়েটা, কি যেন নাম? পোলো মনে করতে চেষ্টা করলো। মা প্রথম দিন এসেই বলেছিল, পোলো, এই হলো তোমার মামার মেয়ে টিয়া, তোমার একমাত্র ছোট বোন। তুমি ওকে বনু বলে ডেকো, কেমন? সেদিনের কথা মনে করতেই মুখ বেঁকালো পোলো। হ্যাঁ, ঢলঢলে একটা ফ্রক, গরুর মতো চোখ, কানে গোল গোল দুলের এই ক্যাবলা মেয়েটা ওর বোন? কখনো নয়। এমন কারোর সঙ্গে বোন পাতানো তো দূর, পোলো কথাই বলে না। ওদের স্কুলের থেকে ছোট ছোট মেয়েগুলো কত ফিটফাট। আর এই মেয়েটার কোনো স্মার্টনেস আছে? ও রুক্ষভাবে ইংরেজিতে বলল, হোয়াট হ্যাপেন্ড? গায়ে হাত দিচ্ছ কেন তুমি? টিয়া একটু গুটিয়ে গেল। না, পোলো দাদা ইংরেজিতে বলল বলে নয়, ইংরেজি সে ভালোই বোঝে। এবার 1 থেকে 2-তে ওঠার পরীক্ষায় 93 পেয়েছে, আর এইটুকু ইংরেজি বুঝবে না? কিন্তু পোলো দাদা সবসময় কেমন যেন রেগে থাকে। 1 সপ্তাহ হয়ে গেল এসেছে, তবুও ওর সঙ্গে একটু কথা ভালো করে বলছে না। যাই হোক, টিয়া বেশি মাথা ঘামালো না। বাবা তাকে বলেছেন পোলো দাদা পাকাপাকি ভাবে এখন এখানেই থাকবে, পিসি ওকে রেখে চলে যাবেন। কি মজা! ভাবলেই পেটের ভেতরটা আনন্দে গুড়গুড় করে উঠছে টিয়ার। বাড়িতে একটা জলজ্যান্ত দাদা থাকার যে কি আনন্দ! একসঙ্গে খেলবে আর একসঙ্গে পড়বে। রুমেলার দাদার মতো পোলো দাদা ওর জন্য গাছ থেকে আম পেড়ে দেবে। দামোদরের পাড়ে যাওয়ার জন্য তখন আর কাউকে ডাকতে হবে না, ভাই বোনেই চলে যাবে, কেউ বকবে না। বাবার কাছে কথাটা শুনেই সে আনন্দে তাই ছুটে এসেছে এখানে। পোলো দাদা, তুই আমাদের সঙ্গে এখানেই থাকবি? কি মজা! আমরা একসঙ্গে স্কুলে যাব, গাজনও দেখতে যাব, কেমন? পোলো এবার দাঁতে দাঁত চিপল। ননসেন্স একটা। নিমেষে হাসি উবে গিয়ে টিয়ার মুখটা কালো হয়ে গেল। ননসেন্স মানে তো যার সেন্স নেই, কোনো কাণ্ডজ্ঞান নেই। টিয়াকে ননসেন্স কেন বললো পোলো দাদা? পোলো আর দাঁড়ালো না, দুম দুম করে পা ফেলে বাড়ির বাইরে গিয়ে দাঁড়ালো। ওর দাদুর এই বাড়িটা প্রকাণ্ড বড়, সামনে পেছনে বিশাল বাগান, তাতে বড় বড় গাছ, তার পাশেই পুকুর। পুকুরের ওপাশ থেকে শুরু হয়েছে সবুজ ধানের ক্ষেত। এই গ্রামের সবচেয়ে বড় পাকা বাড়ি এটা। ওর দাদু এই গ্রামের সবচেয়ে ধনী ও মান্যগণ্য ব্যক্তি। ওলো একটা গাছের তলায় গিয়ে বসে পড়ল। ওর কিচ্ছু ভালো লাগছে না। একটু ইন্টারনেট সার্চ করে যে অবসাদটা কাটাবে সেই উপায়ও নেই। মা চিরতরে ওর কাছ থেকে স্মার্টফোনটা কেড়ে নিয়েছে। বিদ্রোহ যে ও করেনি তা নয়, সব রকম ফর্মুলাই প্রয়োগ করেছে। খাওয়া বন্ধ করে দিয়েছে, রাগে আক্রোশে নিজের বইগুলো কুটি কুটি করেছে, বাবার ট্যাপটা ছুঁড়ে ভেঙেছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি।
মা বাবা দুজনেই যেন কেমন একটা হয়ে গেছেন। ওর প্রতি তাদের যেন আর কোনো ভালোবাসাই নেই। এইসব ইমোশনাল ব্ল্যাকমেলের কোনো দামও তাই নেই। পোলো চোখের জলটা মুছে নিয়ে দূরের দিকে তাকালো। দূরে ধানের খেতে কয়েকটা লোক জল দিচ্ছে। দাদু বলেছেন ওদের বলে মুনিশ। ওরা অনেক দূর থেকে এসে বছরের এই সময়টায় এই গ্রামে থাকে, জমিতে খেটে পয়সা পায়। পোলো তেতো চোখে চেয়ে রইল। বর্ধমান থেকে দামোদর নদীর দক্ষিণ দিকের পার বরাবর এগোতে লাগলে ছোট ছোট অজস্র গ্রাম পড়ে। একদিকে দামোদরের বালির চর, মাঝে কাঁচা এবড়ো খেবড়ো মাটির রাস্তা, আর অন্যদিকে গ্রাম। তেয়ান্ডুল, ধামাস, পলেমপুর, আরও কি সব গ্রামের নাম। গাড়িতে করে আসার সময় দাদুর গাড়ির ড্রাইভার বনমালী দাদুর কাছ থেকে সোৎসাহে নামগুলোও জেনেছিল। তখন তো আর জানতো না মায়ের আসল প্ল্যানটা কি। জ্ঞান হওয়ার পর থেকেই প্রথম মামার বাড়ি আসছে। সেই আনন্দেই মশগুল ছিল পোলো। মা ওর পাশে চুপচাপ বসেছিল। দামোদরের চর শুরু হতেই উদাস চোখে তাকিয়েছিল সেই দিকে। তেয়ান্ডুল আর গোপালনগর গ্রাম দুটো পেরোলেই ওর দাদুর এই গ্রাম মধুবন। মধুবন নামেই গ্রাম, আসলে অজপাড়াগা বললেও অত্যুক্তি হয় না। পাকা রাস্তা একটাও নেই। একটা মোটে প্রাইমারি স্কুল আর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। হাই স্কুল পাশের গ্রাম বড়োতে। খুব গরিব গ্রাম। এখানকার লোকজনের অধিকাংশেরই জীবিকা চাষবাস, এছাড়া গরু ছাগলও পোষে অনেকে। পোলোর মা বিদিশা এই মধুবন গ্রামেরই মেয়ে। বিদিশার বাবা অর্থাৎ পোলোর দাদু অনাদিচরণ মল্লিক বর্ধমান শহরে চালের গদি করে প্রচুর পয়সা করেছিলেন। তবুও পূর্বপুরুষের এই গ্রাম ছেড়ে শহরে চলে যাননি, বরং নিজের আর্থিক ক্ষমতা কাজে লাগিয়ে যতটা সম্ভব এই গ্রামটার সংস্কার করতে সচেষ্ট হয়েছিলেন। মধুবনের এই প্রাইমারি স্কুল বা স্বাস্থ্যকেন্দ্র সব অনাদিচরণেরই উদ্যোগে বানানো। স্কুল বাড়িটার জমিও তিনিই দান করেছিলেন। বিদিশা এই অখ্যাত গ্রামে জন্মেও খুব মেধাবী ছাত্রী ছিলেন। অনাদিচরণ পড়াশোনায় মেয়ের মাথা দেখে একটা আলাদা গাড়ি কিনেছিলেন, শুধু মেয়েকে বর্ধমান শহরে স্কুল বা টিউশনিতে নিয়ে আসা আর নিয়ে যাওয়ার জন্য। এখান থেকে বর্ধমান শহর গাড়িতে দামোদরের পাড় দিয়ে প্রায় ঘন্টা দেড়েক। রাস্তা যদিও খুব খারাপ। বিদিশা নিরাশ করেননি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে চোখ ধাঁধানো রেজাল্ট, সঙ্গে জয়েন্ট ইঞ্জিনিয়ারিংয়ে দুর্দান্ত র্যাঙ্ক করে পড়তে চলে গিয়েছিলেন যাদবপুরে। তারপর সেখান থেকে চাকরি পেয়ে কলকাতাতেই ছিলেন। ছুটিতে বাড়ি আসতেন। কল্যাণকে বিয়েটাও তখনই করেন বিদিশা। কল্যাণ বীরভূমের ছেলে, তিনিও যাদবপুরে বিদিশার সহপাঠী ছিলেন। বিয়ের কিছুদিনের মধ্যেই পোলো জন্মায়। তার কিছুদিন পরই দুজনে প্রজেক্টের কাজে পাড়ি দেন লন্ডন। এই সবই পোলো গল্পচ্ছলে জেনেছে দাদুর কাছ থেকে। লন্ডন থেকে ফিরে বিদিশা আর কল্যাণ রাজারহাটে যখন একটা বিশাল ফ্ল্যাট কেনেন, তখন পোলোর বয়স 5 কি 6। লন্ডনের স্মৃতি পোলোর আবছা মনে পড়ে। বাবা মা কলকাতায় দুজনেই চরম ব্যস্ত। পোলো বেড়ে উঠছিল আয়ামাসির সাহচর্যে, স্কুল, বন্ধু, মোবাইল, কম্পিউটার এইসব নিয়েই। কিন্তু হঠাৎই ছন্দপতন। পোলো আবার একটা দীর্ঘশ্বাস ফেলল। সেদিন ও আর বিবস্বান স্কুল কামাই করে ফ্ল্যাটে বসে যখন তামাক আর গাঁজার জয়েন্টটা বানাচ্ছিল, ঠিক সেই সময় মা এসে না পড়লে কি আজ ওর এত বড় সর্বনাশ হতো? ও তো তেমন অভ্যাস করেও ফেলেনি। বিবস্বানই যা শেখাচ্ছিল। কিন্তু মা কিছুতেই ওর কথা বিশ্বাস করলেন না। পোলো হঠাৎ দেখল একটা ছেলে এদিকে আসছে, বেশ হাসি হাসি মুখে। গ্রামের লোকজনদের নিয়ে এই এক মুশকিল, যখন তখন যেখানে সেখানে এসে কোনো ভূমিকা ছাড়াই বকবক করা শুরু করে দেবে। প্রাইভেসির কোনো ধারণাই যেন এদের মধ্যে নেই। ছেলেটা কাছাকাছি আসতে পোলো একটু চমকে উঠল। বয়স ওরই মতো হবে, 13 কি 14। মাথার চুলগুলো উস্কো খুস্কো, মুখটা হাসি হাসি। মুখটাও অনেকটা ওরই মতো যেন, চোখগুলো বড় বড়। বলল, তুমি পোলো না? পোলো ভ্রু কুঁচকল। মধুবনে আসা ইস্ত গ্রামের অনেক মানুষজন যেচে এসে ওকে দেখে যাচ্ছে। ওদের কথায় পোলো বিলেত ফেরত বলে কথা, তাই গ্রামের মেয়ে বিদিশার ছেলে। ওর থুতনি নেড়ে গায়ে মাথায় হাত বুলিয়ে গাছের কলাটা লিচুটাও দিয়ে যাচ্ছে কিছু লোকজন। বিরক্তিকর। পোলো তবু মুখে শিষ্টতা বজায় রেখে বলল, আমার ভালো নাম দীপঙ্কর বসু। তোমার নাম কি? ছেলেটার গায়ে একটি টি শার্ট, এই একই রঙের আর ডিজাইনের টি শার্ট পোলোরও রয়েছে। বাবা কিনে এনেছিলেন সিঙ্গাপুর থেকে। ছেলেটা ফিক করে হেসে ফেলল। দীপঙ্কর,
সিনেমা করতো না ওই নামে একজন? পোলো এবার গম্ভীর হয়ে গেল। এসব অশিক্ষিতদের সঙ্গে ওকে এখন কাটাতে হবে দিনরাত, ভাবলেই রাগ হচ্ছে। কোনো সাধারণ জ্ঞান নেই, ক্রিকেট ফুটবল দেশ বিদেশের খবর রাখা নেই, এখনও সেই বস্তা পচা বাংলা সিনেমাতেই পড়ে আছে। দাদু মানুষটা এমনিতে ভালো, এই বাড়িতে একটা বিশাল লাইব্রেরি আছে। প্রথম দিনই পোলোকে সেই লাইব্রেরিতে নিয়ে গিয়ে সব বই দেখিয়েছেন, কিন্তু এখন আর পোলোর বই পড়তে তেমন ভালো লাগে না। অথচ ক্লাস 4-5 পর্যন্ত কিন্তু প্রচুর গল্পের বই পড়তো, কিন্তু তারপর থেকেই সেই সময়টায় থাবা বসিয়েছে মোবাইল। এখন আর বইতে মনোযোগই দিতে পারে না। একটু সময় অন্তরই মনে হয়, দেখি তো নতুন কি মেসেজ এলো, নতুন কি ছবি পাঠালো। এই করে করে পড়াশোনাতেও ব্যাঘাত হয় বেশ। কিন্তু এখন চাইলেও মোবাইল ল্যাপটপ পাবে না পোলো, এমনকি হাতে টাকা পর্যন্ত পাবে না। মা দাদুর কাছে টাকা রেখে যাবেন, প্রয়োজনে দাদাই কিনে দেবেন যা লাগবে, মায়ের এমনই আদেশ। পোলো ছেলেটার দিক থেকে মুখ ঘোরাতে গিয়েও একবার তাকালো। ছেলেটার প্যান্টের বাঁ পকেট উঁচু হয়ে রয়েছে একটা জিনিস। কি ওটা? বিদিশা চলে গেলেন 2 সপ্তাহ পরের বিকেলে। যাওয়ার আগে ছেলেকে জড়িয়ে ধরে বললেন, আমি জানি তুই আমার উপর খুব রেগে আছিস, তাই না? কিন্তু যদি সত্যি মধুবনে মিশে যেতে পারিস, বড় হয়ে বুঝবি যে মা তোর ভালোই করেছে। আমি আর তোর বাবা দুজনেই তোকে ছেড়ে খুব কষ্টে থাকবো পোলো। বিদিশার গলা ধরে এলো। আর যখন যা দরকার দাদুকে, মামাকে কিংবা মামিমাকে বলবি, হ্যাঁ? এরা সবাই তোকে খুব ভালোবাসেন। আর আর ওসব নেশাও করিস না, এতে শরীরের ক্ষতি হয় আর মনেরও। পোলো উত্তর দিল না। বিদিশা আরো একবার শক্ত করে জড়িয়ে ধরলেন ছেলেকে। নতুন স্কুল, মন দিয়ে পড়াশুনো করবি। আমরা পুজোর সময়ই আসবো, তখন দেখবো আমার পোলো বাবু কত বড় হয়ে গেছে। পোলো একই রকম গোঁজ হয়ে দাঁড়িয়ে রইল। ছোট থেকেই সে গোয়ার প্রকৃতির, কষ্ট হলে কাঁদতে পারে না, তখন রাগ বা মাথা গরম করে বাড়ি মাথায় তোলে। মায়ের গাড়িটা ছোট হতে হতে দামোদরের তীর বেয়ে একসময় অদৃশ্য হয়ে গেল। দাদু পোলোর মাথায় হাত রেখে বললেন, ভেতরে চলো দাদু ভাই। পোলো কান্নাটাকে অনেক কষ্টে গিলছিল, শুধু বলল, তুমি যাও, আমি আসছি। দাদু ভেতরে চলে যেতে ও একটা শক্ত পেয়ারা গাছের ডাল নিয়ে পুকুর পাড়ে হাঁটতে লাগলো। 10 দিন হলো ও নতুন স্কুলে ভর্তি হয়েছে। এই মধুবনে কোনো হাই স্কুল নেই। পাশের গ্রাম বড়তে থাকলেও পোলোর পক্ষে এই বয়সে বাংলা মিডিয়ামে মানিয়ে নেওয়া খুব মুশকিল। দাদু আর মা তাকে বর্ধমান শহরের এক ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি করেছে। সকালবেলা গাড়ি করে যায়, বিকেলবেলা সেই গাড়িতেই ফেরে। পেছন থেকে কার পায়ের শব্দে পোলো পেছনে তাকালো। হতিস, এসে গেছিস? সেদিনের সেই ছেলেটা একটা আঁখ চিবোতে চিবোতে এলো। হ্যাঁ, তো কান্না শেষ হলো? দামোদরটা এবার উপচে পড়বে তোর চোখের জলে। পোলো তড়িৎ গতিতে চোখ মুছে নিল। কইতো কাঁদেনি, চোখ দুটো ছলছল করছিল শুধু। এই অতীশ বলে ছেলেটা মহাপাজি। ও মুখে বলল, তুই সেদিন বললি আমি চাঁদের পাহাড় নাকি শেষ করতে পারবো না। হাহ, দাদুকে জিজ্ঞেস কর, আমি 2 দিনে পুরোটা শেষ করেছি। কথাটা সত্যি। মা অবধি অবাক হয়ে গিয়েছিলেন। যে ছেলে বইয়ের ধারে কাছে যেত না, সে খেতে বসেও বই পড়ছে, মোবাইলের জন্য বায়না করতেও ভুলে গেছে। পোলোও অবাক, বাংলায় এত ভালো বই যে আছে ও জানতই না। অতীশ হাসল। বলতো, ভিক্টোরিয়া হ্রদের পাশের কোন বন্দরে শঙ্কর আর আলভারেজ নেমেছিল? মোয়ানজা। ওখান থেকে কোথায় গিয়েছিল ওরা? অতীশের বুলেটের মতো প্রশ্ন ধেয়ে এলো। উজিজি বন্দরে, টাঙ্গানিয়াকা হ্রদের পাশে। হলো না। অতীশ বিজ্ঞের মতো মাথা নাড়ল। উজিজি গিয়েছিল ঠিকই, কিন্তু ট্যাবুরা বলে একটা জায়গায় কয়েকদিন থাকার পর। অতীশ আঙুল নাড়ল। 10-এ 5, আজকে পাবি না। দে না ভাই। পোলো এবার একটু পাশে সরে এলো। ঠিক 10 মিনিট খেলবো, দে না।
অতীশ প্যান্টের পকেটে উঁচু হয়ে থাকা মোবাইলটা এবার বের করে পোলোর দিকে বাড়িয়ে দিল। মাত্র 5 মিনিট। এত ইদো গ্রামের ছেলে হয়ে অতীশের কাছে এলো, এটা পোলোর কাছে চরম বিস্ময়। জিজ্ঞেস করলেও শুধু বলে, আমার বাবা মা মস্ত চাকরি করে, আমি এখানে আমার বাড়িতে থাকি, বাবা মা এগুলো পাঠায়। কি ভালো রে তোর বাবা মা। পোলো এক ঈর্ষার চোখে তাকায়। অতীশ শুধু মিটিমিটি হাসে। শুধু লেটেস্ট আইফোনই নয়, অতীশের অনেক কিছুই অদ্ভুত। তার ফোনে কোনো সিম কার্ড নেই, অথচ ইন্টারনেট চলে ঝড়ের গতিতে। কি ওয়াইফাই কানেকশন কে জানে। তার উপর পোলো চাঁদের পাহাড় পড়লে অতীশের যে কি উপকার হবে সেটাও এখনো বুঝতে পারে না। অতীশও নাকি ক্লাস 7এই পড়ে, বর্ধমানেরই কোনো এক অন্য স্কুলে। ট্রেকারে করে স্কুল যায়। ইদানিং পোলো ওঠার আগেই গাড়িতে উঠে বসে থাকে, আবার পোলো নামার সময় ওর সঙ্গে নেমে চলে যায়। রোজ নয়, মাঝে মধ্যে। পোলো যতই এখানকার লোকেদের অপছন্দ করুক, এর মধ্যে অতীশের সঙ্গে তার বেশ ভাব হয়ে গেছে। ছেলেটা একটু অদ্ভুত, কিন্তু ভালোই। এর মধ্যে দুদিন দুজনে মিলে দামোদরের তীরে গিয়েছিল। নদীর পাড় যে এত নির্জন হয় পোলোর কোনো ধারণাই ছিল না। দুজনে মিলে সেদিন অনেক গল্প করেছিল। ঘড়ি ধরে ঠিক 5 মিনিট হতে না হতেই অতীশ ঝুঁকে পড়ে ফোনটা নিয়ে নিল। পোলো হা হা করে উঠল। ইস, একেবারে ফাইনাল রাউন্ডে চলে গিয়েছিলাম, যে না আর একটু। আবার কাল। অতীশ চোখ নাচালো। আজ রাতে বাবাকে ইমেল করবি, তারপর। কিসের ইমেল? পোলো বলতে না বলতেই মনে পড়ল, অতীশের এখন দাবি প্রতি সপ্তাহে মা বাবাকে একটা করে ইমেইল করতে হবে। কতদিনও ঠিক করে বাবা মার সঙ্গে কথাই বলে না, আর সেখানে ইমেইলে কি লিখবে। পোলোর মুখ বেজার হয়ে গেল। আজ আবার পিন্টু মামার কাছে যেতে হবে। মা যাওয়ার সময় পাশের বাড়ির পিন্টু মামাকে বলে গিয়েছেন খুব দরকারে স্কুলের কোনো প্রজেক্টের কাজে যেন পোলোকে ওর কম্পিউটারটা ব্যবহার করতে দেয়। পিন্টু মামা কম্পিউটারে নানা রকমের ফর্ম ফিল আপ করে দেয় লোকজনের। পিন্টু মামা এক গাল হেসে বলেছিল, কিচ্ছু চিন্তা করবি না বিদিশাদি, খেলতে বা অন্য কিছু করতে দেখলেই মাথায় এক চাঁটি দিয়ে দেবো। রাগে অপমানে পোলোর কান দুটো লাল হয়ে গিয়েছিল। কলকাতায় ও ভাবতে পারত পাশের বাড়ি কেউ এসে কথাটা বলছে। মা বুঝতে পেরে ওর চুল ঘেটে দিয়েছিল। গ্রামে সবাই সবাইকে ভালোবাসে পোলো, এখানে সবাই নিজেদের মতো, সবাই তোর ভালো চায়, বুঝলি? দেখবি কোনো বিপদ আপদেও সবাই ঝাঁপিয়ে পড়বে। পোলো কতক্ষণ পুকুর পাড়ে বসেছিল কে জানে। চমক ভাঙল টিয়ার ডাকে। পোলো দাদা, তুই এখানে? মা সারা বাড়ি খুঁজছে, খাবি চল। পোলো উত্তর দিল না। সন্ধ্যাবেলা খাওয়া মানে হয় ওই মুড়ি তরকারি, নয়তো চিড়ে দুধ। আর কলকাতায় এই সময় বাবা মা আসতে আসতে রাত 9টা, 9:30। তাই কোনো মলে গিয়ে বন্ধুদের সঙ্গে স্যান্ডউইচ, পিৎজা কিংবা বার্গার, সঙ্গে কোল্ড ড্রিঙ্ক। দুঃখে মরে যেতে ইচ্ছে করে পোলোর। কথা না বাড়িয়ে সে পায়ে পায়ে এগোয় টিয়ার সঙ্গে। টিয়া মেয়েটা খুব গায়ে পড়া ধরনের। পোলো পাত্তা দেয় না, তবু সারাক্ষণ এসে বলবে, পোলো দাদা গল্প করো না। এইটুকু পুচকে মেয়ের সঙ্গে কি গল্প করবে পোলো? না জানে কোনো গেমস, না রাখে কোনো খবর। আজকেও পড়াশোনার পাঠ চুকতে না চুকতেই টিয়া চলে এলো। পোলো দাদা গল্প বলো না একটা। পোলো চুপ করে রইল। এই বাড়িতে সারাক্ষণ গুচ্ছের লোক। দাদু, মামা, মামিমা, টিয়া তো রয়েছেই। এছাড়া ব্যবসার কাজে একবার এই লোক একবার ওই লোক তো আসছেই। তাছাড়া পাশের বাড়ির কাকিমা, দিদিমা, তারা প্রায়ই তরকারির বাটি হাতে চলে এসে গল্প জুড়ে দেয় মামিমার সঙ্গে। সকাল হতেই কিছু বুড়ো চলে আসে, তারা দাদুর সঙ্গে বৈঠকখানায় বসে চা খায় আর গল্প করে। এতদিন শুধু বাবা মাকে নিয়ে বড় হওয়া পোলো যেন হাঁপিয়ে ওঠে। মামিমা হেসে বললেন, পোলো দাদা রোজ রোজ গল্প বলতে পারবে না টিয়া, তুমি এখানে এসে চুপটি করে বসো। টিয়া চলে যাচ্ছিল। পোলোর মুখ দিয়ে হঠাৎ বেরিয়ে এলো, একটা গল্প শুনবি? চাঁদের পাহাড়। টিয়া চোখ বড় বড় করে পোলোর গা ঘেঁষে বসলো। চাঁদের পাহাড়? কোথায় রে সেটা পোলো দাদা? চাঁদে তুই গিয়েছিস? ওই লন্ডন থেকে কাছে বুঝি? বেশি কথা না বলে চুপটি করে বস। পোলো গল্প কাউকে কখনো বলেনি, তবুও গুছিয়ে বলতে চেষ্টা করে। শঙ্কর বলে একটা ছেলে ছিল। প্রায় 3 মাস কেটে গেছে। পোলোর আর তেমন দুঃখ হয় না। নতুন স্কুলে সে বেশ মানিয়ে নিয়েছে। অতীশ আরও প্রায় একসঙ্গে স্কুলে যায়। বাড়ি এসে পড়াশোনা, হোমওয়ার্ক শেষ করেই
টিয়াকে রোজ একটা করে গল্প বলতে হয়, না হলে মেয়েটা কিছুতেই খাবে না। ওদিকে অতীশের জ্বালায় পোলো নয় নয় করে প্রচুর বই পড়ে ফেলেছে। ইদানিং অতীশের মোবাইলে আর খেলাও হয় না। কি বই পড়েছে তাই নিয়ে আলোচনা করতে করতেই সময় চলে যায়। প্রথম প্রথম পিন্টু মামার কম্পিউটারে গিয়ে পোলো খুটখাট করতো, ফাঁকা পেলেই বন্ধুদের সঙ্গে চ্যাট করতে নিষ্পিস করতো হাত। এখন আর স্কুলের প্রজেক্টের কাজ ছাড়া ওদিকে যাওয়াই হয় না। নিজের পড়া, টিয়াকে পড়া দেখিয়ে দেওয়া, অতীশের সঙ্গে ঘুরে বেড়ানো, গল্পের বই পড়ে সময় হু হু করে কেটে যায়। একদিন পোলো স্কুল থেকে ফিরে সবে হাত মুখ ধুয়ে ভাবছে দামোদরের দিকে একটু বেরিয়ে আসবে। আজ স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, খেলার অনেক সময় পাওয়া যাবে। অতীশ নির্ঘাত ওখানেই আছে। এমন সময় দাদু গম্ভীর গলায় বৈঠকখানা থেকে ডাকলেন, দাদু ভাই, একবারটি শোনো। পোলো ঘরে ঢুকে দেখল ড্রাইভার বনমালী দাদু অপরাধীর ভঙ্গিতে মাথা নিচু করে বসে আছে। কি ব্যাপার? অন্যদিন তো বনমালী দাদু পোলোকে নামিয়েই গাড়ি গ্যারাজ করে রেখে চলে যায়, আজ আবার কি হলো? পোলো বলল, কি হয়েছে দাদু? দাদু একবার বনমালীর দিকে তাকিয়েই চোখ ঘুরিয়ে নিলেন। তুমি গাড়িতে যেতে যেতে নিজের মনে বকবক করো? নিজের মনে? কই না তো। বনমালী দাদু একটু কাঁচুমাচু হয়ে বলল, আগে আজই তো সারাটা গাড়িতে বকে বকে গেল, তাহলে এই এই মাঝে মধ্যেই এমন করে। আমি কিছু বলি না, কিন্তু আজকে আর না বলে পারলাম না। বলি, এই মাথার ব্যামো ট্যামো হচ্ছে নাকি? ওহ, একা কেন বকবো? অতীশ ছিল তো নাকি, ওর সঙ্গেই গল্প করছিলাম দাদু। অতীশ? দাদু চমকে তাকালেন ওর দিকে। কে অতীশ? কাদের বাড়ির ছেলে? এই 3 মাসেই পোলো বুঝেছে গ্রামের লোকেরা কারোর সম্পর্কে জানতে গেলে আগে কোন বাড়ির সেটা জানে। ও মাথা চুলকোলো। কোন বাড়ি তা তো জানি না। দামোদরের পাশেই ওর বাড়ি। বর্ধমানের একটা স্কুলে পড়ে, এখান থেকে ট্রেকারে যায়, মাঝে মধ্যে আমার সঙ্গে গাড়িতেও যায়। যেটাও বলল না সেটা হলো এই অতীশের পাল্লায় পড়েই আগের সপ্তাহে দাদুকে আর টিয়াকে নিয়ে ওকে গাজনের মেলা দেখতে যেতে হয়েছে। খারাপ লাগেনি অবশ্য, বিশেষ করে টিয়াকে যখন ও একটা লাল রঙের পুতুল কিনে দিল, টিয়ার তখন সে কি আনন্দ। এখান থেকে কাদের ছেলে বর্ধমানে পড়তে যায় বনমালী? দাদু চিন্তান্বিত স্বরে তাকালেন। আগে পোলো বাবু ছাড়া আর কেউ যায় না, এ আমি হলপ করে বলতে পারি। এ গ্রামে কারোর অত পয়সা নেই। বনমালী দাদু সাফ জানালো। পোলো এবার বিরক্ত হয়ে উঠল। বনমালী দাদু, তোমার অ্যান্টেনায় জং ধরেছে, তুমি জানো না। ও দাদুর দিকে তাকালো। এই আমি চললাম দাদু, দেরি হয়ে যাচ্ছে। অতীশ আর আমি আজকে আবার এসে ওই কি ডাংগুলি খেলবো। এসে পড়াশোনা আছে, আবার বনুকেও পড়াতে হবে। পোলো যেতে উদ্যত হতেই দাদু উঠে দাঁড়ালেন। দাঁড়া, কে এই অতীশ? তুই আমাকে তোর সঙ্গে নিয়ে চল তো। এই নামে এখন আর এই গ্রামে কেউ নেই। শেষ বাক্যটা বলার সময় দাদুর গলাটা যেন ঈষৎ কেঁপে গেল। পোলো কাঁধ নাচালো। ঠিক আছে, চলো তাহলে। অতীশ তো তোমার কথা প্রায় বলে, কিভাবে তুমি কয়েক বছর আগে বাঁধ তুলে বন্যার হাত থেকে মধুবনকে বাঁচিয়েছিলে, তারপর কিভাবে তুমি ওই দুর্গা মণ্ডপে সন্ধ্যারতি করো, সব। দাদু, বনমালী দাদু আর পোলো বেরিয়ে পড়ে বাড়ি থেকে। শেষ মুহূর্তে টিয়াও যাওয়ার জন্য বায়না করায় পোলো ওকে কোলে তুলে নেয়। টিয়া বলে, কাল ঝড়ে খুব বেশি আম পড়েনি, আসার সময় আমি পেরে দিবি কিন্তু দাদা। দেব, এখন চল, আর একটা দাদা আছে, একসঙ্গে খেলবো। হ্যাঁ। পোলো হাঁটতে থাকে। অতীশ টিয়াকে দেখলেই খুশি হবে, রোজ খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চায় ওর কথা। পোলোর দেখা দেখি অতীশও ওকে বনু বলে ডাকে আজকাল। বাড়ি থেকে কিছুটা এগিয়ে অপেক্ষাকৃত চওড়া কাঁচা রাস্তা, এই পথ দিয়েই স্কুল যায় পোলো আর অতীশ। রাস্তার ওপারেই বালির চর, দামোদর নদী। বালির চর মানে বিস্তীর্ণ একটা অঞ্চল, যত দূর চোখ যায় শুধু বালি আর বালি। তার মাঝে ইতিউতি গজিয়ে রয়েছে এক একটা করে ছোট বড় গাছ। সেই গাছতলাগুলো সামান্য সবুজে ঢাকা। দূরে নদীতে যত দূর চোখ যায় কেউ কোথাও নেই। কোথায় তোর অতীশ? বালির চর শুরু হওয়ার জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন করেন দাদু। এই তো, এসো না আমার সঙ্গে। পোলো হাত দেখিয়ে নিয়ে যায়। ওই যে দূরে জাম গাছটা, ওখানেই বসে আছে অতীশ।
দাদু যেন হঠাৎ জ্বরে কাঁপতে শুরু করেছেন। জাম গাছ? তুই গাছ চিনলি কি করে পোলো? হ্যাঁ, অতীশই বলেছে তো। পোলো ছুটে এগিয়ে যায় সামনের দিকে। এসো আমার সঙ্গে। পোলো দাঁড়া। দাদু কাঁপতে কাঁপতে হাত দেখান। পোলোর কানে সে কথা যায় না। সেটি একে নামিয়ে দিয়ে ছুটতে থাকে রুদ্ধশ্বাসে। অতীশ আর ওর এই মিটিং পয়েন্টটা ওর ভারী প্রিয়। চৈত্র মাসের ভর দুপুর, শুনশান বালির চরে ছুটতে ছুটতে এসে পোলো থমকে যায়। জাম গাছটা হাওয়ায় মৃদুমন্দ দুলছে, দু একটা পাতা ঝরে পড়ছে নিচে, কিন্তু গাছের তলায় অতীশ নেই। কি ব্যাপার? এমন তো কখনো করে না অতীশ। যখনই পোলো এসেছে আগে থেকেই অতীশকে বসে থাকতে দেখেছে। পোলো ঘাবড়ে যায়। অতীশ, কোথায় গেলি? অতীশ, এদিকে আয়, দাদু তোকে দেখবেন। আমার বোনও এসেছে, দেখ, তোর সঙ্গে খেলবে বলে। বাতাসের শোঁ শোঁ আওয়াজে যেন ঢেকে যায় পোলোর কণ্ঠস্বর। দামোদরের জলের কুলকুল শব্দ যেন বাড়িয়ে তোলে নিস্তব্ধতা। দাদু ততক্ষণে এসে পড়েছেন। কেমন দেখতে অতীশকে? তোরই মতো কি পোলো? হ্যাঁ, আমারই মতো তো। আমারই মতো লম্বা, মুখটাও গোল, শুধু গায়ের রংটা একটু রোদে পুড়ে। পোলোর কথা শেষ করতে পারে না। ফাঁকা জাম গাছের তলায় কিসের যেন ঠোক্কর খায়। নিচু হয়ে দেখে একটা ফলক। এতদিন এতবার এসেছে এখানে, কই এই ফলকটা চোখে পড়েনি তো। পোলো ভালো করে দেখে ফলকটা। কিছু একটা লেখা রয়েছে সেটার উপরে, পড়া যাচ্ছে না ঠিক মতো। মোটা আস্তরণ পড়ে গেছে মাটির। টিয়া এগিয়ে এসে ওর জামার খোঁড় দিয়ে পরিষ্কার করতে থাকে ফলকটা। একটু পরেই লেখাটা পরিষ্কার হয়ে ফুটে ওঠে। শ্রীমান অতীশ বসু, পিতা শ্রী কল্যাণ বসু, মাতা শ্রীমতী বিদিশা বসু মল্লিক। পোলো বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। অতীশ বসুকে এর আরো নিজের এই সঙ্গে জন্মদিন, এমনকি সালটাও যে এক। আর আরো আশ্চর্যের ব্যাপার, পোলো ঢোক গেলে বাবা মার নামটাও যে একদম এক। আতঙ্কে ওর মুখ সাদা হয়ে যায়। এই ভলকের জায়গাটাতেই যে রোজ অতীশ বসে ওর জন্য অপেক্ষা করে। পোলো কিছু একটা বলার আগেই দাদু এসে ওর কাঁধে হাত রাখেন। পোলো দাদু ভাই, অতীশ তোর জমজ ছিল। তোদের বাবা অতীশ দীপঙ্করের নামে মিলিয়ে দুই ভাইয়ের নাম রেখেছিল অতীশ আর দীপঙ্কর। অতীশ দীপঙ্করের নিজের বাবার নামও কল্যাণী ছিল। জন্মানোর কিছুদিন পর তোদের মা লন্ডনে ট্রান্সফার হলো। তোদের দুজনকে একসঙ্গে সামলাতে পারবে না বলে অতীশকে আমাদের কাছে রেখেছিল তোর দিদার কাছে। কিন্তু বছর হতে না হতেই অজানা একটা জ্বরে অতীশ। দাদুর গলা প্রায় বুঝে এলো। তখন তর তর করে হাঁটতেও শিখেছিল। ছোটদের তো পড়ানোর নিয়ম নেই। এই এই বালির চরে, এই ফলকের নিচেই। সে কি করে হয়? আতঙ্কে বিস্ময় চিৎকার করে উঠে বলো, অতীশ আমাকে বই পড়ার নেশা ধরিয়েছে, মানুষকে ভালোবাসতে শিখিয়েছে। আর আর সেই অতীশ নেই বললেই হবে? আকাশ বাতাস বিদীর্ণ হয়ে যায় পোলোর চিৎকারে। পাখিরা ডানা ঝাপটে উড়ে যায় গন্তব্যে। দূরে কোনো এক অজানা পাখির করুণ ডাকে অন্তরাত্মা কেঁপে ওঠে যেন। অতীশ তোকে ভালো মানুষ বানিয়েছে দাদু ভাই, ভালো মানুষ বানিয়েছে। দাদু শ্রান্ত গলায় ওকে জড়িয়ে পোলোকে বলল, ও তোর মধ্যে দিয়েই হয়তো পরিবারের মানুষগুলোকে পরিজনদের কাছে পেতে চেয়েছে, বোঝাতে চেয়েছে ভালোবাসার অনুভূতিগুলো। বাড়ি চল দাদু ভাই, বাড়ি চল, বাড়ি চল। দাদু আর বনমালী দাদুর সামনে হাঁটছিলেন। বিস্মিত স্তব্ধ পোলো টিয়াকে নিয়ে ফিরছিল। টিয়া ফিসফিস করে বলছিল, কোথায় রে সেই দাদাটা, পোলো দাদা?
খেলবে না আমাদের সঙ্গে? পোলো হাত বাড়িয়ে বোনের মুখ চাপা দিল। জলের আওয়াজে খান খান হয়ে যাচ্ছিল বালির চর। হঠাৎ ফিক ফিক আওয়াজ হতেই পোলো চমকে ওঠে, তারপরেই পেছনে ফেরে। ওই তো পেছনে ফেলে আসা জাম গাছের নিচে ওই তো বসে আছে অতীশ, ফিক ফিক করে হাসছে। চোখাচোখি হতেই চেঁচিয়ে বলল, আজ কিন্তু মাকে ইমেল করবি, ভুলে যাস না যেন। আর বনুকে অলিভার টুইস্টের গল্পটা। পোলোর গায়ে কাঁটা দিয়ে উঠল, কিন্তু তবুও চিৎকার করে দাদুদের আর ডাকলো না, কারণ ও জানে দাদুরা অতীশকে দেখতে পাবেন না। ও ছাড়া কেউই দেখতে পাবে না ওর সঙ্গে একই সময়কাল মাতৃ জঠরে থাকা ভাই অতীশকে। মৃত্যুর পরে তো বয়স বাড়ে না। তবে কি কোনো সমান্তরাল জগতে ওর ভাই বড় হয়ে উঠেছে? পোলোর আলগা হয়ে যাওয়া পারিবারিক সামাজিক বাঁধনগুলোকে নিজের অতৃপ্তি থেকেই কি শক্ত সুতো দিয়ে বাঁধতে চেয়েছে? পোলো মৃদু হাসল, হাত তুলে ভি দেখালো ওর ভাইকে, তারপর বনুর হাতটা শক্ত করে জড়িয়ে হাঁটতে লাগলো। দূরে বালির চরের পাশে জাম গাছে থাকা অতীশ চেটে পুটে গিলতে লাগলো না তলায় ফলকের নিচে ঠান্ডা মাটিতে ঘুমিয়ে পাওয়া ভাই বোনের ভালোবাসার উত্তাপটা। 2 বছর বয়সে প্রাণবায়ু বেরিয়ে যাওয়া আত্মাটা তীর তীর করে কাঁপছিল। কেন ওকে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হলো? ও চেঁচিয়ে পোলোকে বলল, কাল ঠিক এই সময় এখানে আসিস কিন্তু। শুনছিলেন দেবারতী মুখোপাধ্যায়ের কলমে বাংলার ভৌতিক কাহিনী পোলোর পরিজনেরা। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ, পরিচালনায় দেবারতী মুখোপাধ্যায়, ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে সায়র ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবেন না। আবার আসছি পরবর্তী এপিসোড নিয়ে আগামী শনিবার ঠিক সন্ধ্যা 8:27 শুধুমাত্র দেবারতীর গল্পগ্রামে। শুভরাত্রি।